যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছেন সেই গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ফাইল নির্ভর হয়ে পড়েছে, এভাবে দেশ চলতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। অনুষ্ঠানের শুরুতেই জিয়াউর রহমানকে নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় বিএনপির পক্ষ থেকে। পরে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন সহ নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বুদ্ধিজীবীরা। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে প্রধান অতিথির বক্তব্যে শহীদ জিয়ার আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করে তার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই। ফাইল নির্ভর হয়ে সকল সমস্যা সমাধান সম্ভব নয়। দেশের জনগণ তাদের পছন্দমতো সরকার গঠন করতে প্রস্তুত বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। গণতন্ত্র সহ জাতির মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানায় বিএনপি নেতারা। এখন একটি কথা, একটি কাজ, আমাদের জাতির মুক্তির জন্য। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য সরকারের ঘোষিত সময়ের মধ্যেই বিচার ও সংস্কার বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ধীরগতিতে কাজ করছে বলে অভিযোগ তার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারকে নানা পক্ষ বাধা দিচ্ছে। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, এ সরকার শহীদ পরিবার, আহত ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাছে দায়বদ্ধ, তাই শহীদদের সম্মান নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। সরকারের কাজেও নানা গোষ্ঠী, নানা পক্ষ আসলে বাধা তৈরি করছে। আমরা তাদের কাছে আহ্বান জানাই যে আমরা যেই ঐক্যের ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছিল সেই ঐক্যটা ধরে রেখে সরকারকে সবাই সহযোগিতা, সমালোচনা সবকিছু করেই সরকারকে যাতে আমরা কাজ করতে দিই। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে এ হামলা হয়। ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সেনপাড়ায় স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় জিএম কাদেরের অবস্থান ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভের ডাক দেন। এক পর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে জিএম কাদের সাহেবের বাসায়। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল, আমরা শুনলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার সেনপাড়াস্থ বাড়িতে অবস্থানকালে এনসিপি ছাত্র সংগঠন যারা আছে তারা তার গ্রেপ্তারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে সেনপাড়া মোড়ের সামনে জাতীয় পার্টির লোকজনের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে সেটি, তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এদিকে নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি 3 থেকে 5 ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। আর মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে এক কৃষক মারা গেছেন। উত্তাল বঙ্গোপসাগর, তীরে আছড়ে পড়ছে ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের নিচু এলাকা। লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কমলনগর উপজেলার চরমার্টিনে রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। 30 থেকে 40 হাজার মানুষ আছে, সব বন্যায় ডুবে যাবে এই বেড়িবাঁধে, যদি বেড়িবাঁধ না হয়। এখন অতি তাড়াতাড়ি এখন একটা ব্যবস্থা নেওয়া উচিত, এখানে আরেক ব্লক ফালানো উচিত, এখানে আরো বস্তা দেওয়া উচিত। ভোলায় জোয়ারের পানি 4 থেকে 5 ফুট উচ্চতা বেড়েছে। এতে ঢালচর, কলাতলির চর, কাজির চরে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কক্সবাজারে ঝড়ো হাওয়ার সাথে জোয়ারের পানিতে উত্তাল সাগর। এতে মহেশখালী ও কুতুবদিয়ায় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। মহেশখালীতে জোয়ারের পানিতে মারা গেছেন কৃষক দানু মিয়া। বৈরী আবহাওয়ায় বরিশাল নৌবন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ, আর হচ্ছে স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না, এই জন্য এই ভোগান্তির মধ্যে আছি। এদিকে ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই মুহূর্তে ফেনীর আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দেখুন, গতকাল থেকে ফেনীতে ঝড়ো হওয়ার সাথে সাথে ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল 6টা পর্যন্ত ফেনীতে 159 মিলিমিটার 159 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে যে এটি আগামী কালও বজায় থাকবে, ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হবে। তবে সমুদ্রের যে সৃষ্ট লঘুচাপ, এটি সমুদ্র উপকূল অতিক্রম করায় সেটির যে প্রভাব সেটি এখন কমতে শুরু করেছে। এদিকে ছোট ফেনী নদীর যে ক্লোজার সেটি ভেঙে যাওয়ার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফিট উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সোনাগাজীর 4টি ইউনিয়ন বগাদানা, চরদরবেশ, সোনাগাজী এবং চরচান্দিয়া, এটির যে উপকূলীয় অঞ্চল সেগুলোতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ফেনী, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে পানি বাড়ার সাথে সাথে যে বন্যা হওয়ার কথা, গত 2024 সালের ভয়াবহ বন্যার কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলছেন যে সাধারণ মানুষকে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নাই, কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আপাতত বৃষ্টিপাত যদি এভাবে বাড়তে থাকে তাহলে শহরের জলাবদ্ধতা কিছুটা স্থায়ী থাকবে। আপাতত বৃষ্টি যেটি আছে এটিতে যে জলাবদ্ধতা আছে এটির পানি সরে যাবে বলে বলছে এখানকার পৌর প্রশাসক। এটি ছিল আমার কাছে বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য। ফেনী থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। নিম্নচাপের প্রভাব রাজধানীতেও। ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কে তৈরি হয় জলাবদ্ধতা, এর ফলে দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আজও এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি। টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে গেছে। বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলজট আর তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। রাস্তাঘাটে যে বিভিন্ন জায়গায় খানাখন্দক রাস্তা কেটে অর্ধেক নষ্ট করে ফেলছে, এর কারণে যানজটের সৃষ্টি বেশি হয়েছে। বৃষ্টির জন্য বাইরে হওয়া যাচ্ছে না। এই যে বাসায় আসছি, বাসে উঠতে কষ্ট হইতেছে, হ্যাঁ, সবাই চলাফেরা করতেও কষ্ট হইতেছে।
সকাল থেকে শুরু করে দিনের শেষ ভাগেও কমেনি ভোগান্তি, বিশেষ করে শ্রমজীবী ও ঘরমুখো মানুষের। আমার এক টাকা আজকের দিন আমার ইনকাম হয় নাই, অর্থাৎ জিরো। এরকমের অনেক মানুষেরই কিন্তু এরকমের আজকের আর কি জিরো। এরকমের যদি কয়েকদিন বৃষ্টি চলতে থাকে তাহলে আমাদের যারা দিন আনি দিন খায় আমাদের জন্য কষ্টকর। প্রতিকূল আবহাওয়ার কারণে গণপরিবহন ছিল কম, এতে সাধারণ মানুষকে গুনতে হয় অতিরিক্ত ভাড়া। আমরা সকালবেলা বাইরে এসি এখনো এই ভাড়া মারতে আছি টুকিটাকি, এমনি রোডঘাট অনেক জায়গায় যাইতে পারতেছি না, বৃষ্টিতে বন্যাতে পানিতে সব উঠতে রয়েছে। ভাড়া একটু বেশি পাওয়া যায়, এবার মনে করেন যে আজকে ইনকাম বালা, পয়সা একটু বেশি দিছে, 20 টাকা ভাড়া 30 টাকা, 30 টাকা ভাড়া 40 টাকা 50 টাকা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে এমন বৃষ্টি শুক্রবারও থাকতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি। শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের হাউজিং এস্টেট, মাস্টারপাড়া, খন্দকারপাড়া, লক্ষ্মীনারায়ণপুর, মধুসূদনপুর, গুপ্তাঙ্গ সহ বিভিন্ন আবাসিক এলাকায় পানি উঠে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চালক ও পথচারীরা দুর্ভোগে পড়েন। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 285 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা এবছরে দেশের সর্বোচ্চ বৃষ্টি। রাঙ্গামাটি খাগড়াছড়িতে রাত থেকে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। ঝুঁকিতে প্রায় 8,500 পরিবার। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে রাঙ্গামাটিতে। শহরের ভেদভেদী লোকনাথ মন্দির, শিমুলতলি, রূপনগর, স্বর্ণটিলা এলাকায় ঝুঁকিতে রয়েছে 5,000-এর বেশি বাসিন্দা। এদিকে খাগড়াছড়ির কলাবাগান, সবুজবাগান, শালবন, কুমিল্লা টিলাকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। পাহাড় ধসে প্রাণহানি এড়াতে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে আসার আহ্বান জানায় জেলা প্রশাসন। পাহাড়ি সড়কে মাটি ধসে যাওয়ার শঙ্কা মোকাবেলায় কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় দীঘিনালার মাইনী নদীর পানি বাড়ছে। পাহাড় ধসের শঙ্কা নিয়ে বিস্তারিত জানাতে এবার খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আপনার কাছে সকালে জানতে চেয়েছিলাম সেখানকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে। এই মুহূর্তে খাগড়াছড়িতে বৃষ্টি হচ্ছে কিনা এবং পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করেন তাদেরকে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, কিছুক্ষণ আগে আমি এখানকার যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে কথা বলেছি। সকাল 8টা পর্যন্ত 68 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গত রাত থেকে যে টানা বর্ষণ চলছে সেটি কিন্তু একটা মিনিটের জন্য বন্ধ হয় না। অর্থাৎ টানা যে বর্ষণ সেটি হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার কিছু সময় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং আপনি যে বিষয়টা বলেছেন যে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য গত পরশুদিন থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এবং গতকালকে আমরা যেটা দেখেছি, খাগড়াছড়ি জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন উপজেলাগুলোতে যারা ইউনো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু মাইকিং, একই সাথে বাড়ি বাড়ি গিয়ে তারা যাতে আশ্রয় কেন্দ্রে আসে সেজন্য কিন্তু সচেতনতা তৈরি করা হচ্ছে। কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখেছি, যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করে তারা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাগুলো থেকে সরে আসছে না, এবং কি রাতের বেলা যে ভারী বর্ষণ হচ্ছে তখনই কিন্তু তারা সেই সমস্ত জায়গাগুলোতে অবস্থান করছে। এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে। জেলা প্রশাসক বিএম ইফতেখার ইসলাম খন্দকার আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে, যদি যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা যদি দুপুরের মধ্যে সরে না আসে তাদেরকে সেক্ষেত্রে একরকম বাধ্য করা হবে প্রশাসনের পক্ষ থেকে, যাতে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়। সেই জায়গা থেকে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করেছে। অর্থাৎ নিকটস্থ যে সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে বাধ্য করে কিন্তু নিয়ে আসা হবে, যাতে তারা তাদের যে প্রাণহানি রয়েছে সেটি বা সংখ্যা রয়েছে সেই সংখ্যা যাতে এড়ানো যায়। অর্থাৎ মানুষের জীবনমাল নিরাপদ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। এবং গতকাল রাতেও আমরা দেখেছি একই সাথে খাগড়াছড়ি জেলা সদর এবং দীঘিনালা উপজেলাতে যেখানে ঝুঁকিপূর্ণ বসবাসের পরিমাণ বেশি সেখানে কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, খাগড়াছড়ির মধ্যে সবচেয়ে বেশি বন্যা প্রবণ এলাকা হচ্ছে দীঘিনালা। অর্থাৎ এই যে বৃষ্টিপাত যদি আরো আগামীকালও যদি সেটা যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা যে নিচু এলাকাগুলো রয়েছে অর্থাৎ মেরুম,
বোয়ালখালী, এই সমস্ত জায়গাগুলো প্লাবিত হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টা খবর নিয়েছি, পাহাড় ধসের কারণে কোনো জায়গায় আসলে প্রাণহানির সংখ্যা হয়নি। একই সাথে খাগড়াছড়িতে যে সমস্ত সড়কগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, অর্থাৎ খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের বেশ কিছু পাহাড়ি অংশ রয়েছে, খাগড়াছড়ি থেকে দিঘিনালা হয়ে যে সড়কটি বাগাইছড়ি গেছে, সেখানেও কিন্তু পাহাড় ধসা প্রতি বছর পাহাড় ধস হয়। এবারও সেই সংখ্যা থেকে সড়ক বিভাগের পক্ষ থেকে তারা জনবল প্রস্তুত রেখেছে এবং পাহাড় ধস হলে মাটি যাতে দ্রুত সরানো হয় সেই জায়গা থেকে তাদের মাটি সরানোর যে সরঞ্জাম সেটি প্রস্তুত রাখা হয়। এবং খাগড়াছড়ি জেলা প্রশাসন যে সূত্র বলছে, খাগড়াছড়িতে ৩,৫০০ যে পরিবার ঝুঁকিপূর্ণ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কলাবাগান, সবুজবাগ, একই সাথে ১৮ পরিবার এবং এই এলাকাগুলো থেকে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ি থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জে সাময়িক বন্যা দেখা দিতে পারে। এছাড়াও শনিবার পর্যন্ত সারা দেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজধানী পরিস্থিতি ও আবহাওয়ার পূর্বাভাস নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? সকাল থেকে তো বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, আর আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি পূর্বাভাস দিয়েছে? ঢাকা সহ সারা দেশে যে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু বঙ্গোপসাগরে যে লঘুচাপের নিম্নচাপের সৃষ্টি হয়েছে, গভীর নিম্নচাপ, তারই প্রভাবে। যদিও আবহাওয়া অফিস বলছে যে নিম্নচাপটি ক্রমেই লঘুচাপের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানা এবং পশ্চিমবঙ্গ হয়ে সেটি অতিক্রম করে যাচ্ছে, যার ফলে ধীরে ধীরে কিন্তু লঘুচাপটির শক্তি কমে আসছে এবং সেটি একটি লঘু নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। তবে তার প্রভাবে যে বৃষ্টি সারা দেশে হচ্ছে সেটি চলমান থাকবে, অব্যাহত থাকবে আরও 1 থেকে 2 দিন, শনিবার দুপুর পর্যন্ত এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে ঢাকা সহ সারা বাংলাদেশে। তবে অঞ্চল ভেদে সেটি কিছুটা কম বেশি হতে পারে, যেমন খুলনা এবং বরিশালের দিকে ক্রমে বৃষ্টির প্রবণতা কমে আসবে। তবে সেই তুলনায় রংপুর, সিলেট এবং ময়মনসিংহ এলাকায় সেই বৃষ্টির যে প্রবণতা সেটি আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং সেটি ক্রমেই কমে আসবে, কিন্তু শনিবার পর্যন্ত এটি চলমান থাকবে, আবহাওয়া অফিস এমনটাই জানাচ্ছে। তবে আবহাওয়া অফিস যে একটি সাইক্লোনের কথা পূর্বাভাস বলেছিল, সেটি আসলে নিম্নচাপটি সাইক্লোনের রূপ ধারণ করেনি, সেটি এবার সাইক্লোন শক্তি নামে যেটি বলা হচ্ছিল সেটি আসলে হচ্ছে না। একই সাথে আবহাওয়া অফিস অনুরোধ জানিয়েছে যে কোনো ধরনের জন আতঙ্ক যেন তৈরি না হয় বা উপকূলবাসী সেটাকে সাইক্লোন ভেবে কোনো ধরনের যেন তাগাদা অনুভব না করে, সে ব্যাপারে অনুরোধ জানিয়েছে। তারা বলছেন যে সুস্পষ্টভাবে সেটি ধীরে ধীরে লঘুচাপে পরিণত হতে যাচ্ছে, কোনোভাবেই সেটি সাইক্লোনে হবে না। তবে এর প্রভাবে যে দমকা হাওয়া বইছে বন্দরগুলোতে, সেই বন্দরগুলোতে যে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো আছে সেটি অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত। সহসায় সেটি নামছে না এবং অতি ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ভূমিধসের সংখ্যা দেখছে এবং সেখানে বসবাসকারীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। অর্ধেক কর্মী দিয়েই করান পরিচ্ছন্নতার কাজ, কূটকৌশলে বেতন দেন কম, অনুপস্থিত কর্মীকে উপস্থিত দেখিয়ে মাসে লোপাট কোটি টাকা। ঢাকা উত্তর সিটির ইজারাদারদের বিরুদ্ধে এমন অভিযোগের তথ্য প্রমাণ মিলেছে তালাশির অনুসন্ধানে, অথচ নীরব দর্শকের ভূমিকায় কর্পোরেশন। সেভু বেগম উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী, মে মাসের 2, 3, 4 তারিখ অনুপস্থিত, অথচ বায়োমেট্রিক হাজিরায় তিনি উপস্থিত। 4 তারিখে আপনি কোথায় ছিলেন? আমি অসুস্থ ছিলাম, 1 তারিখে দিয়ে গেছি। উনি বলছে 4 তারিখে ডিউটি করেন নাই। ওর একদিন অ্যাবসেন্ট ছিল তো এইটাই করাইছে, তো আর খেয়াল নাই যে বলতেছে না। একই ঘটনা আরেক পরিচ্ছন্নতা কর্মী নাজমা বেগমের ক্ষেত্রেও। তিনি মে মাসে 8 দিন অনুপস্থিত, অথচ হাজিরা অ্যাপসে উপস্থিত। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। ভাই নাজমা বেগম প্রেজেন্ট কেমনে হলো ভাই? প্রকৃত কর্মীর সংখ্যাও গড়মিল। 25 নম্বর ওয়ার্ডে 122 জনের মধ্যে 44 জনকে হাজিরা দিতে দেখা গেল, অথচ কিছুক্ষণের মধ্যে তা হয়ে গেল দ্বিগুণ। আপনারা 80 জন কিভাবে পাইলেন? কিভাবে পাইলাম?
আমরা তো কাজ করাইলাম, এই কাজগুলি করাইছি না। আমরা তো 40 জন পেলাম। তাই শুধু তাই নয়, সকাল 6টায় 22 জন ড্রেন শ্রমিক অ্যাপসে হাজিরা দিলেও মাঠে দেখা যায়নি অর্ধেকও। আপনি লেখাচ্ছেন মোট স্ক্যান হয়েছে 22 জনের, অথচ আপনার মাঠে লোকই নাই। 22 জনের উপস্থিতি কিভাবে? ডিএনসিসির শর্ত অনুযায়ী পরিচ্ছন্নতা কর্মীদের ন্যূনতম বেতন ৮,১০০, অথচ দেওয়া হচ্ছে 6 থেকে 6,৫০০ টাকা। সেক্টরে যারা মহিলা কাজ করে এদের বেতন হচ্ছে 8,500 টাকা। 8,500 একটা মহিলা পাইনি। তাহলে এটা বলে কেন? সারাকে বুদ্ধি সাররা শিখাই দেয় কইতে। এসবের কিছুই জানে না সিটি কর্পোরেশন, অথচ চুক্তি ছাড়া থার্ড পার্টির ভুয়া বায়োমেট্রিকের ভিত্তিতে ইজারাদারদের টাকা দিচ্ছে বছরের পর বছর। তাদের থার্ড পার্টির অ্যাপ আপনারা কিভাবে এটার আপনারা কাউন্ট করছেন? কিভাবে আপনি সেটার ভিত্তি করে আপনি এতগুলো টাকা তাদেরকে বরাদ্দ দিচ্ছেন? এটা নিয়ে কোনো নাই, ছাড় নাই। আমি তো প্রথম দিনই বলেছি যে এই পুরো প্রক্রিয়াতে, সার্ভিস প্রক্রিয়াতে কোনো ধরনের বায়াসনেস এবং যারা জড়িত আছে দুর্নীতিতে, আমরা এগুলোর কোনো ছাড় দিব না। বায়োমেট্রিক হাজিরা জালিয়াতির নেপথ্যে অ্যাপস নির্মাণকারী প্রতিষ্ঠান ৭১ আইটির পরিচালক তারেক মাহমুদ তানিম, কিন্তু তিনি তো কথা বলতেই নারাজ। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাহিদার তথ্য যাচাইয়ের কারণে এবার কমে গেছে অপ্রয়োজনীয় 4 কোটি বই ছাপার কাজ। এর ফলে সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় 200 কোটি টাকা। বেশি বই ছাপানোর চাহিদা দিয়ে বেশি মুনাফা হাতানোয় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছেন শিক্ষা গবেষকরা। বিগত বছরগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বইয়ের চাহিদা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অসাধু শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশেই এই বাড়তি চাহিদা। বইয়ের বাড়তি চাহিদার বিষয়ে এবার কঠোর অবস্থানে এনসিটিবি। 32টি ভ্রাম্যমাণ দল গঠন করে সরেজমিন তথ্য যাচাই হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরা খাতা ও সরবরাহ করা বইয়ের হিসাব মিলিয়ে বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। অপ্রয়োজনীয় চাহিদা বাদ দেয়ায় কমে গেছে প্রায় 4 কোটি বই ছাপানোর কাজ। আমরা তো নিজে অ্যাপস ব্যবহার করে আমরা কালেক্ট করেছি ডেটাগুলি। আমরা বোর্ডের কাছ থেকে ডেটাগুলি নিয়ে এসেছিলাম, ক্রস চেকিং করে ওখানে কিছু কমিয়েছি। আমরা নির্দেশনা দিয়েছিলাম ফিল্ড পর্যায়ে কড়াকড়িভাবে যে কোনোভাবে যেন বেশি না আসে বই। এনসিটিভির তথ্য অনুযায়ী চলতি বছরের জন্য 40 কোটি 12 লাখ বই ছাপানো হয়। এর মধ্যে গত বছর নতুন শিক্ষাক্রম বাদ দেয়ায় 10ম শ্রেণীর জন্য ছাপাতে হয়েছে 5 কোটি বই, যা আগামী শিক্ষাবর্ষের জন্য এবার ছাপাতে হবে না। জুনের মধ্যে আমাদের সমস্ত প্যাকেজ আপলোড হয়ে যাবে এবং আমরা বাই মিড পার্ট অফ নভেম্বর আমরা বইগুলি আমাদের নির্দিষ্ট যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি পৌঁছার টার্গেটেই কাজ করে যাচ্ছে। শিক্ষা গবেষকরা বলছেন, বিগত বছরে অতিরিক্ত চাহিদা দেওয়ার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, কেননা তাদের কারণে কোটি কোটি টাকার অপচয় হয়েছে। সাধারণত এরকম মানে বেশি চাহিদা দিয়ে পেজ মালিক, তারপরে মাঠ পর্যায়ের কর্মকর্তা, তারপরে অন্যান্যরা মিলে এই টাকার এই নাম্বারটা কিন্তু একজ্যাক্ট নাম্বার না। এরা এই যে বাড়তি টাকাটা যে থাকে, এরা কিন্তু এরা এক ধরনের ভাগ বাটোয়ারা করে না। এখানে যেই জায়গাটা উচিত হলো সেটা হলো যে এনসিটিভি এটা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে। আগামী বছরের বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস্তবতা নিরিখে আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঢেলে সাজানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে কর্মসূচির সংখ্যা। উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা আনার পাশাপাশি কিছুটা বাড়ছে মাথাপিছু বরাদ্দ। অর্থনীতিবিদরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনায় ধাপে ধাপে টেকসই সামাজিক সুরক্ষার দিকে হাঁটতে হবে রাষ্ট্রকে। দেশের ২৬ মন্ত্রণালয়ে ১৪০টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে এজন্য বরাদ্দ রাখা হয় ১,৩৬,০২৬ কোটি টাকা, বা বাজেটের ১৭.০৬%। কিন্তু আগামী অর্থবছর কর্মসূচির সংখ্যা কমে নামতে পারে ১০০টিরও নিচে। বরাদ্দ হতে পারে প্রায় ৯৬,০০০ কোটি টাকা। চলতি বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দের মধ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনে ৩৬,৫৮০ কোটি টাকা, সঞ্চয়পত্রের সুদে ৮,৮২৮ কোটি টাকা সহ আরও কিছু খরচ যুক্ত আছে। বিভিন্ন এখানে কার্যক্রম আছে,
কিছু কিছু কার্যক্রমকে আরও একটু সুসংবদ্ধ করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও আমাদের করতে হবে যাতে করে এটার অ্যাডমিনিস্ট্রেশনটার খরচও কম হয়, এটা আরও এফেক্টিভও হয়। আর ক্রমান্বয়ে আমাদের সোশ্যাল সেফটি নেট থেকে সোশ্যাল সিকিউরিটির দিকে যেতে হবে, যাতে একটা সবার জন্য ন্যূনতম একটা সুরক্ষা সমাজ দিতে পারে, রাষ্ট্র দিতে পারে। চরম দরিদ্রদের জন্য ৩৮টি প্রকল্পে আগামী বাজেটে ৫২,০০০ কোটি টাকা বরাদ্দ থাকতে পারে, যার আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ কয়েকটি খাতে ভাতা বাড়ছে মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকা। খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বল্প মূল্যে ৫৫ লাখ পরিবারের জন্য ১০ লাখ টন চাল বরাদ্দ হতে পারে। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবে সামাজিক কর্মসূচিতে যুক্তদের ছাঁটাইয়ে জোর দেবে সরকার। সত্যিকার উপকারভোগী যারা হওয়া উচিত আর যারা হওয়া উচিত না তাদেরকে বের করে দিতে পারি, তাহলে তো এই ভাতার পরিমাণ বাড়ানো যাবে এই বরাদ্দের মধ্যেই, এবং কাউকে যদি অন্যায়ভাবে বাদ দেওয়া হয় যাতে সুযোগ থাকে যে সে আবার এর ভিতরে ঢুকতে পারে। চরম দারিদ্র্য পীড়িতদের জন্য বছরে সর্বোচ্চ ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচিতে উপকারভোগীদের দৈনিক মজুরি বেড়ে হতে পারে ২৫০ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তুতি শেষ না হওয়ায় জুনের শেষ নাগাদ হচ্ছে না রাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুনে নির্বাচনের রোডম্যাপ দিলেও নির্বাচন কমিশন বলছে সব কাজ শেষ করে আগস্টের মধ্যে রাকসু নির্বাচন হতে পারে। এদিকে রোডম্যাপ মেনে রাকসু নির্বাচন না হওয়ায় তফসিল ঘোষণা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। ৩৫ বছর ধরে অকার্যকর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। সম্প্রতি রাকসু নির্বাচনের বিষয়টি আলোচনায় আসার পর এ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, আমি এখনও জানি না যে কেন্দ্রীয় ছাত্র সংসদ কীভাবে পরিচালনা হবে, কিন্তু আমি একটা নতুন রাজনীতি দেখতে চাই দেখে আমি রাকসু চাচ্ছি। রাকসু হচ্ছে দীর্ঘদিনের চাওয়া এটা, আর হচ্ছে ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই রাকসুর যে আবেদন এটা হচ্ছে আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর জুন মাসের মধ্যে রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করার সাথে গঠিত হয় নির্বাচন কমিশন। তবে রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। এই যে ডেটগুলো অনুযায়ী কার্যক্রম হচ্ছে না, এটা আমাদের একটা অন্যতম সংশয়ের কারণ। আর আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে প্রশাসনের মধ্যেই একটা অংশ হয়তো চাচ্ছে না, বা ওনারা মনে করছে যে হলে একটু যেন লেন্দি হয়, বা হলেও হবে, না হলে সমস্যা নেই। রাকসুর নির্বাচন কমিশন বলছে প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়েছে। আগামী আগস্ট নাগাদ হতে পারে রাকসু নির্বাচন। ভোটার তালিকা প্রস্তুত সহ নির্বাচন সংক্রান্ত অনেক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাস্তবায়ন করার জন্য যে প্রশাসনিক কাঠামো, এটা বড় ধরনের অগ্রগতি যে একটা নির্বাচন কমিশন হয়েছে এবং সিন্ডিকেটে এটা অনুমোদিত হয়েছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে কখনোই ছিল না। এটি কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। এবং ইলেকশন কমিশন হওয়ার পর ইলেকশন কমিশন আজ থেকে পূর্ণাঙ্গ বৈঠকে বসেছে এবং আজ থেকে ধরে নিতে পারেন ইলেকশনের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমরা শুরু করেছি। রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা সহ বিভিন্ন দাবিতে চলতি মাসে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।